ক্লাস 8 থেকে তোমরা যারা ক্লাস 9 এ উঠবা, এখন তুমি কোন গ্রুপ নিবা? এই গ্রুপ নেওয়ার ক্ষেত্রে তুমি যদি এখন ভুল করো, তো ভবিষ্যতে গিয়ে কিন্তু এই ভুলের জন্য তোমার কঠিন লেভেলে পস্তাইতে হবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। তাই আমি অনুরোধ রাখবো আজকের এই ভিডিওটা ভাইয়ারা, তোমরা যারা ক্লাস 8 থেকে 9 এ উঠবা, তোমরা একটু পুরোপুরি দেখবা, এবং বিশেষ করে যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের ছেলে মেয়েরা কোন গ্রুপ নিলে ভালো হবে, একটু আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ ওরা কিন্তু এখনো অবুঝ। কারণ এখন যদি ভুল করে কোনো একটা গ্রুপ নেয়, সাপোজ সেটা যদি নাই পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সামনে অর্থাৎ অনেক পস্তাইতে হবে। তো আমার কথাগুলো একটু শুনবেন, অনুরোধ থাকবে, বিশেষ করে যারা অভিভাবক আছেন এবং তোমরা যারা ক্লাস 8 থেকে 9 উঠবা, তোমরা একটু আমার কথাগুলো 5টা মিনিট শোনো, তাহলে তুমি একটা অন্য রকমের একটা আইডিয়া পেয়ে যাবা। হ্যাঁ, তো ফার্স্টে তোমরা যারা ক্লাস 8 থেকে 9 এ উঠবা, তোমাদের কিন্তু এখানে 4টা গ্রুপ কিন্তু তুমি নিতে পারবা। তুমি কিন্তু সায়েন্সে যাইতে পারবা, তুমি আর্টসে যাইতে পারবা, আর্টস মানে হচ্ছে কিন্তু তোমার মানবিক, তুমি কিন্তু কমার্সে যাইতে পারবা, মানে হচ্ছে কিন্তু ব্যবসা শিক্ষা, এবং তুমি কিন্তু ইচ্ছা করলে অনেক স্কুলে ভোকেশনাল আছে, তুমি কিন্তু সেটাই কিন্তু যাইতে পারবা। তাহলে 4টা গ্রুপে কিন্তু ভাইয়া তুমি যাইতে পারবা। এখন তোমার জন্য কোনটা বেস্ট হবে, কোন গ্রুপে যাওয়াটা বেস্ট হবে, আমি প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি। এই জায়গাতে তুমি দেখতে পারতেছো যে কোন গ্রুপ নিলে তোমার জন্য বেস্ট হবে, কোন গ্রুপে তোমার পড়ালেখা কম, কোন গ্রুপে তোমার হচ্ছে হাতে স্যারদের হাতে মার্ক বেশি থাকে, বা এটা আমি একটু পরে আলোচনা করতেছি। তবে তার আগে আমি তোমাকে বর্তমান প্রেক্ষাপটে আমি যদি বলি যে ভাইয়া, যারা আসলে সায়েন্সে পড়ে, আর্টসে পড়ে, কমার্সে পড়ে, ভোকেশনালে যারা যায়, তো এই সকল গ্রুপে যারা যায়, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে চাকরির বাজারটা কিরকম থাকে, এটা একটু তোমাদের সাথে এক্সপ্লেইন করতে চাচ্ছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, তোমার যদি চিন্তা থাকে যে না ভাইয়া আমি একজন ডাক্তার হব, বা আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি আসলে মেইনলি সায়েন্স নিয়ে পড়তে চাই, তুমি যদি তোমার ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, ফার্মাসিস্ট বলো, আইটি এক্সপার্ট বলো, তুমি যদি এই সকল সেক্টর গুলাতে যাইতে চাও, তাহলে আমি যেটা মনে করব, ফার্স্টে আমি সায়েন্সটাকে রাখবো। তাহলে তোমার সায়েন্সে যাওয়া উচিত। যে তোমার এটাই যদি চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আমার হইতে হবে, ধরো ডাক্তার, কারো ড্রিম হয়েছে কিন্তু স্বপ্ন ডাক্তার হবে, হ্যাঁ, আবার কারো স্বপ্ন হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ার হবে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমার জন্য এই সায়েন্স নেওয়াটা বেটার হবে। সেকেন্ডলি, এখানে আরো কিছু পয়েন্ট কাজ করে। পয়েন্ট নাম্বার 1, যারা ক্লাস 8 এ তোমরা ছিলা এই পর্যন্ত, তোমরা 8 এ বসে তোমাদের বিজ্ঞান একটা সাবজেক্ট আছে না, আছে, আবার তোমাদের গণিত একটা সাবজেক্ট আছে না, আছে। এখন আমি তোমার কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, যারা ক্লাস 8 থেকে এখন 9 এ উঠবে, আমি তোমাদের কাছে বলতেছি ভাইয়া, তোমার কাছে বিজ্ঞান সাবজেক্টটা কেমন লাগে বলো, একেবারে মন খুলে দিল খুলে বলবা। কারণ এই মুহূর্তটা তোমার জীবনের সেরা একটা মুহূর্ত। এই মুহূর্তে তুমি যদি ভুল করো, তাহলে কিন্তু সামনে পস্তাইতে হবে। তুমি যদি দেখো তোমার বিজ্ঞান পড়তে ভালো লাগে, তুমি যদি দেখো তোমার গণিতে তুমি অনেক কিছু বুঝতে পারতেছো, বা গণিতটা তোমার ভালো লাগতেছে, গণিত অঙ্ক করতে তোমার ভালো লাগে, তাহলে আমি সাজেস্ট করবো ভাইয়া তোমাকে এই সায়েন্সে যাওয়ার জন্য। আমি এটা সাজেস্ট করবো, যদি তোমার বিজ্ঞানটা ভালো লাগে, এর সাথে সাথে গণিতটা যদি ভালো লাগে, ভালো লাগা কাজ করে, তাহলে তুমি মাস্ট, তোমার অবশ্যই অবশ্যই সায়েন্স নেওয়া উচিত, সায়েন্স নেওয়া উচিত। তবে তোমার যদি স্বপ্ন থাকে যে না ভাইয়া আমি একজন আইনজীবী হব, থাকে না স্বপ্ন, থাকে না আমি একজন আইনজীবী হব, একজন বিচারক হব, অথবা আমি সাংবাদিকতার দিকে যাব, শিফট করে, এরকম কিন্তু স্বপ্ন থাকে। তোমার যদি সেই দিকে যদি যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমার আর্টসে যাওয়াটা বেটার। সেক্ষেত্রে আমি বলবো তোমার আর্টসে যাওয়াটা বেটার। আমার কথা বুঝতে পেরেছো? এখন তুমি যদি বলো যে ভাই আমার একজন টিচার হওয়ার স্বপ্ন, হ্যাঁ, তুমি টিচার হইতে পারবা, তুমি যে কোনো গ্রুপ দিয়ে টিচার হইতে পারবা। তবে কথা আছে, আমি পার্সোনালি মনে করবো তোমার সায়েন্স নেওয়াটা বেটার, এটা সবাই কিন্তু সাজেস্ট করে। তবে তোমার যদি বিজ্ঞান মাথার ভিতরে না ঢুকে, খুব কম ঢুকে, বা তোমার হচ্ছে কিন্তু এই যে গণিত সাবজেক্টটা যদি তুমি কম বুঝো, তাহলে সেক্ষেত্রে তোমার এই আর্টসে যাওয়াটাই বেটার। কারণ তুমি চিন্তা করো, মানে হচ্ছে এক একজন শিক্ষার্থী, এক একজন স্টুডেন্টের মানে এক এক রকমের। হ্যাঁ, তুমি দেখছো না যে তোমার ক্লাসের ভিতরে 1 2 3 যারা অনেক ভালো পারে, 5 6 7 8 9 10 যারা অনেক কম পারে, মানে সিরিয়ালি আস্তে আস্তে কম পড়ে, কম বুঝে, বিষয়টা কিন্তু খেয়াল করছো না? ক্লাস 8 এ বসে তোমরা কিন্তু খেয়াল করছো। তো যারা ভালো ওরা কিন্তু সবাই কিন্তু এই সায়েন্স নিবে, সবাই কিন্তু সায়েন্স নেবে, সবাই কিন্তু কম বেশি কমার্স নিবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো যে ভাইয়া আমি বিজ্ঞান বা গণিত সাবজেক্টটা অনেক কম বুঝি, তাহলে আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করবো, তাহলে সেই ক্ষেত্রে তুমি আর্টসে যাও এবং ইংরেজিটার প্রতি একটু বেশি ফোকাস দাও। তুমি ইংরেজি নিয়ে তোর সামনে কিন্তু অনার্স করতে পারবা, তোমার জন্য অনেক অনেক কিছু আছে, ওয়ে আছে, আমি এগুলো সামনে আলোচনা করবো। বাট এই মুহূর্তে তোমার গ্রুপটা নেওয়া উচিত। এরপর আসছে কিন্তু পরবর্তীতে কমার্স।
কমার্সে তোমরা কারা যাবা বা কমার্সে বিশেষ করে এই যে তোমরা ব্যাংক দেখছো না, ব্যাংকের ম্যানেজার থাকে, তো ব্যাংকের ম্যানেজার বলো বা এই যে দেখো ব্যাংকার বলো, তারপর এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটা সবচেয়ে মানে হচ্ছে পপুলার, তোমরা দেখবা এটা সামনে বুঝতে পারবা, এখন হয়তো বা বুঝতে পারতেছো না। এরপরে ওই যে ব্যাংকার, তো এগুলার ক্ষেত্রে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে কমার্স নিবা। এরপরে আসি ভোকেশনাল গ্রুপ, যেটাকে বাংলাদেশে কিন্তু সবাই ইগনোর করে যায়, বাট আমি আসলে ইগনোর করতেছি না। ভোকেশনালে কিন্তু সবাই কম বেশি কিন্তু যারা যায় ওদের একটা ড্রিম থাকে, ওরা হাতে কাজ, ভোকেশনালে যারা যায় ওরা কিন্তু মেইনলি হাতে কাজটা পছন্দ করে। বা এরই সাথে সাথে আমি যদি বলি ভোকেশনাল তুমি যদি যাও, তুমি এই যে কারিগরি শিক্ষা যেটাকে আমরা বলতে পারি, তুমি একজন টেকনিশিয়ান হইতে পারবা, মেশিন অপারেটর, এছাড়াও আরো অনেক কিছু আছে। তুমি এসএসসির পরে ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং সেক্টরে তুমি ভর্তি হইতে পারবা, বিভিন্ন পলিটেকনিক্যাল যেই ইগুলা আছে সেখানে তুমি কিন্তু ভর্তি হইতে পারবা। তুমি বলবা ভাইয়া যদি আমি সায়েন্স নিই তাহলে সেক্ষেত্রে পলিটেকনিক্যালে ভর্তি হতে পারবো না? অবশ্যই পারবা, সেক্ষেত্রে আরো ভালো হবে। কারণ এখন বর্তমানে পলিটেকনিক্যালে এই এই মানে হচ্ছে কিন্তু 2026-এ এসে পলিটেকনিক্যালে তুমি যদি ভর্তি হইতে চাও তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে, এরই সাথে সাথে তোমার এসএসসি পয়েন্টটা দেখবে। তার মানে কি দাঁড়ায় বলো তো, তোমার যারা ভোকেশনাল যাবা তোমাদের কিন্তু এই সায়েন্স গ্রুপদের সাথে ফাইট করতে হবে, ওদের সাথে ফাইট করে তারপর কিন্তু তোমার পলিটেকনিক্যালে চান্স পাইতে হবে। কারণ পলিটেকনিক্যালে বর্তমানে দেখা যায় বিশেষ করে সায়েন্সের পোলাপানরাই বেশি যায়। তার মানে দেখা যায় সবকিছু মিলাইয়া সায়েন্সটা নেওয়াটা আমি যেটা মনে করি বেস্ট হবে। তবে আমি কোনো প্রেশার ক্রিয়েট করতেছি না, প্রেশার দিচ্ছি না। বাবা মার প্রতি কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যে আপনার ছেলে অথবা মেয়ে কিরকম বোঝে, কতটুকু বোঝে, আপনি কিন্তু সেই ছোট থেকে ওরে বড় করছেন, তাহলে একটা কিন্তু আপনার আইডিয়া আছে যে ও আসলে গণিত কতটুকু বোঝে, বাংলা কতটুকু বোঝে, ইংরেজি কতটুকু বোঝে, বিজ্ঞানের সাবজেক্ট কতটুকু বোঝে। এটা কিন্তু আপনারা ভালো করে জানেন কি না বলেন? তো যদি এটা জেনেই থাকেন তাহলে শুধু শুধু আপনার ছেলে অথবা মেয়েকে হতাশার ভিতরে ফেলবেন না বা চাপ ক্রিয়েট করবেন না। আমার কথা সোজা কথা। যদি দেখেন যে না ও বিজ্ঞানটা ভালো বুঝতেছে, গণিত মোটামুটি ভালোই পারতেছে, তাহলে আমি সাজেস্ট করবো ওরে সায়েন্সে দেওয়ার জন্য। যদি দেখেন আদৌ বুঝতেছে না, তাহলে আমি বলবো আর্টসে দেওয়ার জন্য। এখন অনেকে আমার বিরোধিতা করবে, অনেকে বলবে যে যারা একেবারে বোঝে না ওরা আর্টস নিয়ে কি হইতে মানে কিছু হইতে পারে না। অবশ্যই তুমি যদি বিসিএস ক্যাডার হইতে চাও ভাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমার আর্টস নেওয়াটা বেটার। কারণ আর্টস নিয়ে কিন্তু তোমার ভালোভাবে তুমি প্রস্তুতি নিতে পারবা। হ্যাঁ, বিসিএস ক্যাডার হয় না, তুমি আর্টস বলো, তুমি যে কোনো গ্রুপ থেকে হইতে পারবা, কোনো সমস্যা নাই। বাট যদি এটা আমি মানে হচ্ছে বাবা মায়েদের উদ্দেশ্যে বলতেছি, এটা আপনারাই ভালো জানেন যে আপনার ছেলে অথবা মেয়ে কতটুকু বুঝতেছে বা কিরকম বুঝতেছে। বা এটাও যদি মনে করেন যে না ও আসলে সামনে গিয়ে আরো ভালো বুঝতে পারবে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সায়েন্স নেওয়াটা বেটার। আর যদি ব্যাংকার বা ওই সেক্টরে দিকে মানে নিতে চান, তাহলে সেক্ষেত্রে কমার্স নিবেন। আর এটা হচ্ছে কিন্তু আর্টসে যাওয়াটাও বেটার, সব গ্রুপে কিন্তু এখানে ভালো। এখন একটু পয়েন্টে আসি, যে কথাটা বলবো যে ভাইয়া সায়েন্স, আর্টস, কমার্স অ্যান্ড তারপর হচ্ছে কিন্তু এই যে ভোকেশনাল, এই যে 4টা গ্রুপ নিয়ে আলোচনা করতেছি। এখন 9-এ ওঠার পরে 9-10-এ তোমার এই যে 2টা বছর তোমার কত মার্ক, কোন সাবজেক্টে কত মার্ক, স্যারদের হাতে কত মার্ক, এটা তোমার মাস্ট জানতে হবে। প্রথমে আমি কিন্তু বিজ্ঞান বিভাগটা নিয়ে কথা বলতে চাই। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পারবা যে ভাইয়া যে পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই 4টা সাবজেক্ট আছে। তার ভিতরে এইখানে কথা আছে, এইখানে পদার্থ, রসায়ন অথবা তোমার হচ্ছে এই যে জীববিজ্ঞান, এই 3টা কিন্তু মেইন সাবজেক্ট ধরা হয়, মেইন। যেমন আমি যদি বলি এই যে মানবিক, যেটা আমরা বলতে পারি আর্টসের কিন্তু 3টা মেইন সাবজেক্ট, যেমন ইতিহাস, ভূগোল আর অর্থনীতি পরিণতি থেকে যে কোনো একটা সিলেক্ট করে, 3টা কিন্তু মেইন সাবজেক্ট। ব্যবসা শিক্ষা মানে কমার্সের ক্ষেত্রেও 3টা, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, আর হচ্ছে কিন্তু ব্যবসা উদ্যোগ। সায়েন্সের ক্ষেত্রেও সেম 3টা। তাহলে বাকি এই যে দেখো, উচ্চতর গণিত তুমি নিতে পারো অথবা তুমি কৃষিও নিতে পারো যদি তুমি সায়েন্সে যাও। তবে একটা কথা বলতে চাচ্ছি, যারা সায়েন্সে যাবা তোমরা ভুলেও এই কৃষিটা নিবা না। যদি তোমার ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে না ভাই আমি এসএসসিতেও সায়েন্স নিব, আমি ইন্টারমিডিয়েটে সায়েন্স নিব, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি ভুলেও কৃষিটা নিও না। কারণ ইন্টারমিডিয়েটে ওঠার পরে তোমার কিন্তু, তুমি যদি উচ্চতর গণিত না নাও, অনেকে ভয় পায় উচ্চতর গণিত, ভাই এখানে আমি একটা কথা বলবো যে তুমি গণিত যেহেতু পড়তেছো, তাহলে তোমার উচ্চতর গণিত নেওয়াটা অসুবিধা কোথায়? আমি বুঝি না, আমি এটা বুঝে উঠতে পারি, মানে এটা আমার মাথার ভিতরে ঢোকে না যে ভাই তুমি গণিত যেহেতু কমন, এই যে তোমার গণিত, ইংরেজি এগুলো তো পড়াই লাগবে, তুমি তাতে সায়েন্সে যাও, আর্টসে যাও, কমার্সে যাও, ভোকেশনাল যাতে যাও, গণিত, ইংরেজি, বাংলা পড়তে হইব, এগুলো তুমি বাদ দিতে পারবা না,
কোনোভাবে বাদ দিতে পারবা না। তাহলে গণিত যেখানে যেখানে আছে, তাহলে তোমার সেখানে উচ্চতর গণিত পড়তে অসুবিধা কোথায়? তুমি কেন কৃষি নিবা বলো? এই কৃষি নিয়ে মারা খায়, এই কৃষি নিয়ে কঠিন লেভেলের মারা খায়। আমরাও কিন্তু কৃষি তোমাদের পড়াই, আমরাও কিন্তু তোমাদের এই সায়েন্সের 13 সাবজেক্ট, আর্টস কমার্সের এই 13 সাবজেক্ট, আবার কমার্সের 13 সাবজেক্ট 9 10 আমরা কিন্তু পড়াচ্ছি, আমি এবং শুভ স্যারে। তোমরা কিন্তু জানো আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা। তোমাদের জন্য সামনে কিন্তু আরো ক্লাস আসতেছে, চমক ক্লাস আসতেছে, তোমরা জাস্ট দেখতে পারবা। জাস্ট এই একদিন পরে কিন্তু আমরা ক্লাস দেওয়া স্টার্ট করব। তোমরা গণিতের, অর্থাৎ তোমরা যখন বই হাতে নিবা, বই হাতে নেওয়ার পরে শুরুর যে অধ্যায়টা আমরা কিন্তু সেটা দিয়ে স্টার্ট করবো। যেমন গণিতের প্রথম অধ্যায়, পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়, রসায়নের প্রথম অধ্যায়, আবার কমার্সের হিসাব বিজ্ঞান, তোমার হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়, ফিনান্স ও ব্যাংকিং এগুলো প্রথম বা দ্বিতীয় অধ্যায়, আবার এই আর্টসের ইতিহাস ভূগোল এগুলার ক্লাস কিন্তু আমরা ইনশাল্লাহ সামনে দিব আমাদের ইউটিউব চ্যানেল। আমি এটা একটু বলে রাখি, রিফাত একাডেমি, তোমরা এই যে গুগল ক্রোমে গিয়ে জাস্ট সার্চ দিবা রিফাত একাডেমি লিখে, এটা তো তোমরা প্রত্যেকেই ভাইয়া জানো। দেখো আমি একটু জাস্ট সার্চ দিই রিফাত একাডেমি লিখে, এই যে অর্থাৎ তুমি জাস্ট ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, এটার উপর একটা ক্লিক করবা, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা। এখানে তুমি ভিডিওতে যাবা, জাস্ট কি ভিডিওতে যাওয়ার পরে তুমি নিচের দিকে যাবা, তাহলে কিন্তু আমরা অনেক নিচে যেতে হবে, তোমার একটু নিচে যেতে হবে। এখানে দেখবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের ক্লাস আছে। তোমরা ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারো, প্রত্যেকটা মানে সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস আছে। শুভ স্যারের এই যে তোমার হচ্ছে কমার্স বলো, আর্টস বলো, সব সাবজেক্টের আমরা কিন্তু ক্লাস তোমাদেরকে দিচ্ছি, সামনেও আমরা দিব। আমরা কিন্তু সেগুলো এই জাস্ট একদিন পরে ক্লাস আপলোড দেওয়া তোমাদের জন্য ভাইয়া শুরু হবে। কারণ তোমরা হচ্ছে এসএসসি 28 ব্যাচ, যারা এখন ক্লাস 8 থেকে 9-এ উঠবা, তোমরা হচ্ছে এসএসসি 28 ব্যাচ। তোমাদের জন্য ইনশাল্লাহ আমরা সার্ভিসটা দিব, জাস্ট তোমরা দেখতে পারবা, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা যে আমরা আসলে তোমাদেরকে এইবার কি দিচ্ছি। তোমরা এটা বলতে পারি আমাদের কাছ থেকে তোমরা সেরা ক্লাস উপহার পাবা, এটা কথা দিচ্ছি, কথা দিলাম। জাস্ট তোমরা একটা দিন অপেক্ষা করো, তোমরা বইটা হাতে নাও, বইটা হাতে নেওয়ার পরে রিফাত ভাইয়ের ক্লাস দেখতে আসবা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। তোমরা দেখতে পারবো আমি গণিতের প্রথম অধ্যায়, ইংরেজি ফার্স্ট পেপারের যে সিনটা প্রথমে থাকবে, সেকেন্ড পেপারে যেটা থাকবে, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, সায়েন্সের যারা আছো বা ভোকেশনালে যারা আছো একই কথা, কিন্তু ভোকেশনালে কিন্তু কোশ্চেন ভিন্ন হয়, এটা আমরা আলাদাভাবে ওদেরকে পড়াচ্ছি, এটা তোমরা সবাই জানো। এবারে কমার্স আর্টসে যারা আছো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমরা কিন্তু এই জানুয়ারির 1 জানুয়ারি থেকে আমরা কিন্তু দেওয়া শুরু করবো, 2026-এর 1 জানুয়ারি থেকে। ঠিক আছে, তো এই আমি আসলে যেই পয়েন্টে কিন্তু ছিলাম, তোমরা এখানে যাবা তাহলে হবে। এখন আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া তোমরা কিন্তু এই কৃষিটা না নেওয়াটা বেটার, কারণ ইন্টারমিডিয়েট যখন উঠবে তখন কিন্তু তোমার উচ্চতর গণিতই নেওয়া লাগবে, তখন উচ্চতর গণিত তোমার পড়তে হবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি এসএসসি তে উচ্চতর গণিত পড়লা না, ইন্টারমিডিয়েটে যে উচ্চতর গণিত পড়তে হইব, তাহলে তোমার উপর কিন্তু এক্সট্রা একটা প্রেশার কাজ করবে। তখন কিন্তু তোমার যে ড্রিম থাকবে যে ভাই তুমি মেডিকেলে যাবা, বিশেষ করে বুয়েটে যারা যাবা, বা পড়ার যাদের স্বপ্ন, তো ভার্সিটিতে যাদের পড়ার স্বপ্ন, তো মোটামুটি ভাবে তখন কিন্তু অনেকটাই তুমি পিছিয়ে যাবা। এই উচ্চতার গণিতে আরো এক্সট্রা টাইম তোমার দিতে হবে, ফাও একটা প্যারা। তো আমি সাজেস্ট করবো কৃষিটা না নিয়ে তোমার উচ্চতার গণিত, তুমি সায়েন্সে ভর্তি হইলে কৃষি বাদ, সোজা কথা, তোমার উচ্চতার গণিত নেওয়াটা আমি মনে করি বেটার। যদি তুমি সায়েন্সে পড়ো তাহলে তুমি কৃষি নেবা কেন? এই বুঝাও আমাকে, তাহলে কৃষি নেওয়ার জন্য তুমি অন্য গ্রুপে যাও, আর্টসে যাও, তুমি সেখানে তো কৃষি আছে। তুমি সায়েন্সে ভর্তি হবা ভাইয়া, তুমি কৃষি নিবা না, এটা আমার অনুরোধ থাকবে। তোমার উচ্চতার গণিত, আমি গার্ডিয়ানদেরকে বলবো এই আপনার ছেলে যেন বা আপনার মেয়ে যেন কৃষি না নেয়, এই উচ্চতার গণিত নেওয়াটা ওর জন্য বেস্ট হবে। আমি যেটা বলি একটু শোনেন, কারণ ও গণিত পড়তে পারলে উচ্চতার গণিত পড়তে পারবে না, অবশ্যই পারবে, শুধু ফালতু একটা কৃষি সাবজেক্ট নিয়ে একটা প্যারা খাইবেও। আচ্ছা, এরপরে আসে কিন্তু জীববিজ্ঞান, এটা তো জানো। এছাড়া হয়েছে কিন্তু বিজিএস মানে কি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই কটা মেইন সাবজেক্ট, এগুলা পড়তেই হবে। আরো আছে মেইন সাবজেক্ট, গণিত, ইংরেজি, এগুলো তো পড়তেই হবে কিন্তু সায়েন্স গ্রুপের জন্য। তো এখন এটা গেল, এরপর আসে কিন্তু এই মানবিক, যারা আর্টসে ভর্তি হবা তোমাদের ইতিহাস, ভূগোল আর অর্থনীতি, পরিনীতি থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমার সিলেক্ট করতে হবে, তার মানে মেইন 3টা। এরপরে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, তারপর হচ্ছে কিন্তু ব্যবসায় উদ্যোগ, এই 3টা। এরপরে আসে কিন্তু ভোকেশনাল মেইন সাবজেক্ট কয়টা দেখো, আমরা তো জানি গণিত, ইংরেজি, বাংলা একেবারে মেইন। এবার পদার্থ বিজ্ঞান, রসায়ন, যারা ক্লাস 8 থেকে 9-এ উঠবা তোমাদের দেখবা গণিত 1, মানে ভোকেশনাল যারা নিবা গণিত 1, তারপর হচ্ছে কিন্তু বাংলা 1, ইংরেজি 1, পদার্থ বিজ্ঞান 1, রসায়ন 1, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 1, তথ্য যোগাযোগ, মানে এভাবে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এবার আত্মকর্মসংস্থান আছে, আইসিডি আছে, ইসলাম শিক্ষা আছে, এগুলো মেইন সাবজেক্ট। বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু আছে ভোকেশনালে,
কিন্তু এই যে এগুলো হচ্ছে বাহ্যিক, যেমন তুমি ইচ্ছা করলে কৃষিও নিতে পারবা অথবা উচ্চতর গণিতও নিতে পারবা ভোকেশনালে যারা যাবা। আর ট্রেডের তো সাবজেক্ট আছে, ট্রেডের সাবজেক্ট গুলো তোমরা চিন্তা করে নিবা, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, কারণ ভুলভাল ট্রেডের সাবজেক্ট গুলো তুমি নিয়ে একটা প্যারা খাবা, এক্সট্রা একটা প্যারা খাবা, ভালো একটা ডিসিশন নিয়ে তারপর কিন্তু এগুলো নিবা। এখন আসি পয়েন্টে, মার্কের ক্ষেত্রে যে ভাইয়া তুমি কোন গ্রুপে গেলে তোমার মানে স্যারদের হাতে মার্ক কত থাকবে আর তোমার কত মার্কে পরীক্ষা দিতে হবে। ফার্স্টে আমি যদি সায়েন্স নিয়ে কথা বলি, তুমি দেখো সায়েন্সের ক্ষেত্রে এই ফিজিক্সে টোটাল 75 মার্ক, মানে টোটাল 100 মার্ক, বাট তোমার পরীক্ষা দিতে হবে 75 মার্কে। টোটাল ভাইয়া 100 মার্ক, পরীক্ষা দিতে হবে 75 মার্কে। রসায়ন 75, তারপর হায়ার ম্যাথের ক্ষেত্রে 75, জীববিজ্ঞানের ক্ষেত্রে 75। তার মানে 100-র ভিতরে 75 বাংলাদেশ বিশ্ব পরিচয় ওটা 100 মার্কি, এটা তো 100 মার্কি, এটা ফিক্সড, এটা 100 মার্কি, এটা তোমরা জানোই। তো দেখো আমি যেটা বলতে যাচ্ছি, এইখানে কিন্তু স্যারদের হাতে 25 মার্ক থাকে প্র্যাকটিক্যালে। তার মানে তোমার পরীক্ষা দেওয়া লাগতেছে 75 মার্কে প্রত্যেকটা সাবজেক্টে। এটা গেল সায়েন্সের। এবার আছে কিন্তু আর্টসের ক্ষেত্রে 3 সাবজেক্টে, আর্টসের ক্ষেত্রে তুমি দেখো এই আর্টসের ক্ষেত্রে 3 সাবজেক্টে এক একটা 100 মার্কে পরীক্ষা দেওয়া লাগবে। এটা 100, এটা 100 মার্কে পরীক্ষা, আবার এটাও 100 মার্কে পরীক্ষা দিতে হইবে। কমার্সের ক্ষেত্রে এটা 100 মার্কে পরীক্ষা দিতে হইবে, এটাও 100 মার্কে পরীক্ষা দিতে হইবে, আর এটাও 100 মার্কে পরীক্ষা দিতে হইবে। দেখো, আর কিন্তু সায়েন্সে কিন্তু তোমার 75 মার্কে পরীক্ষা দেওয়া লাগবে। এক্ষেত্রে একটা সুবিধা। হ্যাঁ, আবার অসুবিধা কি, সায়েন্সের সাবজেক্টগুলো একটু এমনিতেই কঠিন হয়, এটা তোমরা জানো, যারা বিজ্ঞান ক্লাস 8-এ পড়ছো, গণিত যারা ভালো করে করছো তোমরা এগুলো জানো। এরপর আসে কিন্তু ভোকেশনালে, ভোকেশনালে একটা সুবিধা আছে। এখানে আমি যদি বলি মেইন যে সাবজেক্টগুলা বাংলা, ইংরেজি, গণিত, তোমার আমরা তো টোটাল মার্ক তো 100, কিন্তু 100 মার্কে তোমার পরীক্ষা দেওয়া লাগবে 60 মার্কে। 100 মার্কে পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু 60 মার্কে, হাতে থাকে 40 মার্ক। ওই 40 মার্ক কিন্তু স্যারদের হাতে, ওগুলা স্যাররা দিবে। ভোকেশনালে এইটা সুবিধা আছে, 100-র মধ্যে 60 মার্কে জাস্ট তোমার পরীক্ষা। তাও এই পরীক্ষাগুলো আর একটা সুবিধা আছে, তোমার বাংলা, ইংরেজি, গণিত না, এগুলো তোমার মেইন বুক থেকে তুমি যা পড়ে যাবা সেগুলাই, মানে এখানে কোনো সৃজনশীলতা, এই যে যেমন এইগুলা যারা যাবে ওদের কিন্তু সৃজনশীল নতুন নতুন বানিয়ে দিবে, বাট হুবাহু কিন্তু কমান বিগত বছরে তো তুমি পড়ে যাবা, হুবাহু কিন্তু সেগুলাই কিন্তু কমান আসবে। তোমাদের ক্ষেত্রে লেখা থাকবে বাকাশিবু, মানে বাংলাদেশ, বাকাশিবু মানে কি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এগুলা লেখা থাকবে। তো এরপরে এই যে পদার্থ রসায়ন, এই পদার্থ রসায়নের ক্ষেত্রে তোমার 75 মার্ক। আমরা জানি সায়েন্সে যারা, মানে সায়েন্সে তোমাদের পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর এগুলোতে নিতে হবে, ভোকেশনাল যাবা তোমাদেরও কিন্তু পদার্থ রসায়ন নিতে হবে। তার মানে এখানে যারা সায়েন্সে যাওয়া ভালো না, বিষয়টা তুমি চিন্তা করো। যাই হোক, তারপরে তোমরা যারা যাবা, তো 75 মার্কের মধ্যে তোমার 30 মার্কে পরীক্ষা দেওয়া লাগবে, বাকিটা স্যারদের হাতে। চিন্তা করতে পারো, 30 মার্কে তোমার পরীক্ষা, তো বাকিটা কিন্তু স্যারদের হাতে। আর বাংলাদেশ বিশ্ব পরিচয় 50 মার্কে, তার ভিতরে 30 মার্কে তোমার পরীক্ষা দিতে হবে, বাকিটা স্যারদের হাতে। এই আত্মকর্মসংস্থান, তথ্য, ইসলাম শিক্ষা, এগুলো মেইন সাব, এগুলো মেইন, এগুলো তোমার মাস্ট লাগবে, এগুলো ওগুলোর ক্ষেত্রেও আছে। কিন্তু ভোকেশনালের ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের 50 মার্কের মধ্যে 30 মার্কে পরীক্ষা দেওয়া লাগবে, বাকি 20 মার্ক স্যারদের হাতে। তথ্যর ক্ষেত্রে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এটা তোমরা জানো যে 50 মার্কের টোটাল, কিন্তু তার ভিতরে 25 মার্কে পরীক্ষা দেওয়া লাগে, আর বাকি 25 হয়েছে তোমার স্যারদের হাতে। আমি আশা করছি তোমরা মার্কের বিষয়টা তোমরা বুঝতে পারছো। আর ট্রেডের সাবজেক্টগুলো এগুলো সম্পূর্ণই তো স্যারদের হাতে থাকে, কিছু কোশ্চেন দিয়ে দেয়, জাস্ট কমন, ওগুলো পড়ে গেলেই হয়। তো ভোকেশনালে গেলে একটা সুবিধা আমি দেখতেছি, সুবিধা একটা আবার অসুবিধাও আছে। সুবিধা একটা আবার অসুবিধাও আছে। সুবিধা কি, ফার্স্টে বলি সুবিধা। সুবিধা হইছে ভাই, তোমার পদার্থ বিজ্ঞান বলো, রসায়ন বলো, তুমি গণিত বলো, তুমি ইংরেজি বলো, তুমি যাই বলো না কেন, বাংলা বলো, বই থেকে তুমি যা পড়ে যাবা হুবাহু কমান, যদি ভালোভাবে পড়ো, ঠিকঠাক ভাবে করো। যেমন ভোকেশনালদের জন্য আমরা এক্সট্রা ভাবে পড়াচ্ছি। হ্যাঁ, ভোকেশনালদের জন্য আমাদের ব্যাচ আছে আলাদা করে, ভাইয়া তোমাদের সকল সাবজেক্টের ব্যাচ আছে, সায়েন্সের সকল সাবজেক্টে আমাদের ব্যাচ আছে, আমরা নতুন ভাবে চালু করেছি তোমাদের জন্য। তারপর কমার্সের সকল সাবজেক্টের ব্যাচ আছে, আবার আর্টসের ব্যাচ আছে। তোমরা ইচ্ছা করলে আমাদের এই ব্যাচে ভর্তি হইতে পারো। তোমাদের এই ব্যাচের যে নামটা এসএসসি 2027-28, তোমরা যেহেতু 28 সালে পরীক্ষা দিবা, তাহলে তোমাদের সাথে কিন্তু তোমাদের সিনিয়র 27-এরাও থাকবে, কারণ ওদেরও ফুল সিলেবাস, তোমাদেরও ফুল সিলেবাস। এই জন্য তোমরা একসাথে কিন্তু আমাদের সাথে কিন্তু ভাইয়া পড়তে পারো, মানে মানে ওদের সাথে কিন্তু তোমরা পড়তে পারো। মানে তোমাদের কি পড়াবো, মেইন তোমাদেরকে, প্রত্যেক সবই তোমাদেরও যা ওদেরও তা। হ্যাঁ, কারণ তোমরা 9 এবং 10 দুইটা মানে বছর তোমরা সেম বই পড়বা, একই বই পড়বা, একই বই পড়তে হবে, একই অধ্যায়গুলো সবকিছু তোমার একই বই, তোমার আলাদা কোনো আবার বই কিনতে হবে না, জাস্ট একবার কিনতে হবে, বা একবার যা দিবে ওগুলাই তোমার 2টা বছর পড়তে হবে। তো এই জন্য তোমাদের জন্য আমাদের যে ব্যাচটা এসএসসি 27 এবং 28 ব্যাচ, তোমরা আমাদের কাছে পড়তে পারো। তবে
আমি সাজেস্ট করব পড়ার আগে আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে ঠান্ডা মাথায় দেখে নাও। শুভ স্যারের যারা কমার্সে যাবা, কমার্সের হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ ক্লাসগুলো দেখবা। আর্টসে যারা যাবা, আমার গণিত ক্লাস আছে, আমার ইংরেজি ক্লাস আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আমি তো ক্লাস নিয়ে আসতেছি। আমরা নতুন ভাবে নিয়ে আসবো তোমাদের জন্য 2026-এর 1 জানুয়ারি থেকে 1 তারিখ থেকে আমাদের খেলা স্টার্ট হবে, তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেখানে আসলে ছিলাম, তোমরা ভোকেশনাল এগারের সুবিধা কি অসুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি বই থেকে যা পড়ে যাবা, বা আমি যেগুলা বইলা দিব দেখবা হুবাহু সেগুলা কমান। আর অসুবিধা হচ্ছে কি, অসুবিধার আর একটা সুবিধা আছে, তোমার এখানে দেখো 100 মার্কের টোটাল 100 মার্ক, কিন্তু 60 মার্কে তোমার পরীক্ষা দেওয়া লাগতেছে 40 মার্ক স্যারদের হাতে। হ্যাঁ, এখন আসি অসুবিধা। অসুবিধা হচ্ছে তুমি প্রপারলি, তুমি যখন ভোকেশনাল থেকে কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো পলিটেকনিক্যালে যাবা, বিশেষ করে যারা ভোকেশনালে যায় ওরা সবাই কিন্তু পলিটেকনিক্যালে যেতে চায়। হ্যাঁ, পলিটেকনিক্যালে ভর্তি হইতে চায়। এখন বর্তমানে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়া তারপর যাওয়া লাগতেছে। তো যখন ভর্তি পরীক্ষা দিবে তখন কিন্তু এমসিকিউ থাকবে, কিন্তু তোমাদের কিন্তু এই 2টা বছর এমসিকিউ কেউ পড়াইবে না, এমসিকিউ কিন্তু তোমাদের নাই। এটা একটা অসুবিধা, এটা একটা অসুবিধা। তো ভোকেশনাল ছাড়া অন্যান্য, এরপর যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন আমাদের তোমার প্যারা খাইতে হবে। ধরো তুমি এসএসসিতে, সাপোজ তুমি একটু চিন্তা করো যে ধরো তুমি ক্লাস 9-10-এ 2টা বছর পড়া তুমি ভোকেশনাল পরীক্ষা দিলা, তুমি পাসও করলা, ভালো রেজাল্টও করলা। তুমি যখন পলিটেকনিক্যালে ভর্তি পরীক্ষা দিতে গেছো তুমি চান্স পাইলা না, চান্স পাইলা না, কারণ এখন ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। তো চান্স যদি তুমি না পাও তখন তুমি কোথায় যাবা? তখন তুমি যদি ইন্টারে ভর্তি হতে চাও তোমার আর্টস নিতে হবে, তো আর্টস নিয়ে আবার এই সাবজেক্টগুলো প্যারা খাইতে হবে। তার চেয়ে আগে ভাগে আর্টস না ভালো না? তো এই সকল সিদ্ধান্ত তোমার এখন থেকেই নেওয়াটা, আমি যেটা মনে করতেছি এই মুহূর্তে নেওয়াটা বেটার। তুমি আমার এই আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেককে বলবা যে রিফাত ভাই এই পরামর্শগুলো দিচ্ছে। কারণ এই পরামর্শটা আমি যেটা মনে করি আমার দিক দিয়া তোমাকে দিছি, কারণ এটার একটা কারণ আছে। কারণ তোমরা যারা শিক্ষার্থী আছো বা বিশেষ করে যারা অভিভাবক আছেন, আপনাদের একটা ভুল সিদ্ধান্তের জন্যই কিন্তু আপনার ছেলে অথবা মেয়ে তারা কিন্তু তাদের সঠিক পথে, তাদের যে ড্রিম, তাদের যে স্বপ্নটা, এটা কিন্তু তারা পূরণ করতে পারে না। তো এটা আপনার যাচাই বাছাই করা উচিত, আপনার ছেলে মেয়ে আদৌ কি গণিত ভালো পারে, আদৌ কি বিজ্ঞানটা ভালোভাবে ধরতে পারছে, ও আসলে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি পারে। আমি যেটা মনে করি যে বর্তমানে বাংলাদেশে অভিভাবকরা আসলে এটা আসলে আপনারা মাইন্ড করবেন না, বাট বলতে হচ্ছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চাপায় দিচ্ছেন যে তোর এটা, তোর ডাক্তার হওয়া লাগবে, বাট ওর ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া। আপনি বলছেন আপনার স্বপ্ন ডাক্তার, হ্যাঁ, তারপর ওর বাবার স্বপ্ন হচ্ছে, আমি যদি বলি আপনি ধরেন হচ্ছে মা, আপনার স্বপ্ন আপনার ছেলেকে ডাক্তারি পড়াইবেন, তারপর ওর বাবার স্বপ্ন আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াবে। এখন ওই ছেলেটা কোথায় যাইব? তো এই জন্য ডিসিশন একটা নিতে হবে। আর বিশেষ করে যদি আপনারা বলেন যে তোর ডাক্তার হওয়া লাগবে, কিন্তু কিন্তু ওর ইচ্ছা ও ইঞ্জিনিয়ারিং পড়বে, তাহলে আমি যেটা মনে করি যে ও যেটা ইচ্ছা করতেছে ওই দিকে দেওয়াটা সবচেয়ে বেটার। কারণ কি? কারণ আপনারা পড়বেন না, পড়ালেখা করবে কিন্তু ও। একটা জিনিস কারো প্রতি যদি চাপায়া দেয়, কিন্তু ও যদি ওইটার প্রতি আগ্রহ না থাকে, তাহলে যত দিন যাবে ততই কিন্তু ওইটার থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট কমে যাবে, ওটা মানে আগ্রহটাই কিন্তু থাকবে না। তো শেষমেশ কিন্তু মেডিকেলেও চান্স পাবে না, কিছুই হবে না। তো এই জন্য ছেলে মেয়েদের যে স্বপ্নটা থাকে ওদের দেখবেন এখন অনেক স্বপ্ন আছে, ওদের জিজ্ঞেস করেন যে তুই বড় হয়ে কি হইতে চাস, ওরা প্রত্যেকে বলবে, মন খুলেই বলবে। কেউ বলবে শিক্ষক হব, কেউ বলবে ডাক্তার হব, কেউ বলবে ইঞ্জিনিয়ারিং হব, কেউ বলবে একজন ব্যাংকের ম্যানেজার হব, কেউ বলবে, মানে এক একজন এক একটা কথা বলবে। তো যে যেই কথাটা বলবে ওই অনুযায়ী আমি যেটা মনে করছি, কেউ বলবে যে আমি এসএসসি পর পলিটেকনিক্যালে ডাইরেক্ট যাব। হ্যাঁ, পলিটেকনিক্যালে অনেক সুবিধা আছে, এসএসসির পর যদি পলিটেকনিক্যালে যায় তারপর এখানে বিএসসি দিতে হয়। তো ওইটা দিতে পারলে তাহলে চাকরির বাজার কিন্তু বহুত আছে, তো অনেক কিছু আছে। তো আপনারা, আমি যেটা সাজেস্ট করব যে আপনারা একটু সঠিক সিদ্ধান্তটা নেবেন। ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার ছেলে মেয়ের জন্যই কিন্তু ক্ষতিকর। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। কারণ একটা জিনিস দেখবেন, আমি এটা বাড়তি কথা বলাটা ভালো, কারণ এটা একটা সতর্ক বার্তা। দেখবেন ক্লাস 9 থেকে যখন 10-এ উঠবে না, 10-এ ওঠার পর তো যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য মোটামুটি ভাবে সবকিছু, তখন হুট করে চেঞ্জ হয়ে যাবে, বা হুট করে বলবে, তখন আপনি দেখবেন যে আপনার ছেলে গণিত অনেক ভালো পারতে আছে। তখন আপনি চিন্তা করবেন যে ও অনেক গণিত ভালো পারে, ওরা যদি সায়েন্সে পড়াইতাম তাহলে ভালো হইতো না। ওর তখন একটা স্বপ্ন জাগবে, আমি যদি গণিতে অনার্স করতে পারতাম, আমি একজন গণিতের টিচার হইতে পারতাম। এই জিনিসগুলো হবে, এগুলো হবে। তো এই জন্য আমি যেটা বলবো যে আপনারা একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে
এই কাজগুলা করবেন। হ্যাঁ, যেহেতু এখনো কিন্তু টাইম আছে, এখনো কিন্তু সময় আছে, ভালো সঠিক একটা সিদ্ধান্ত নেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে, যারা অভিভাবক আছেন, জিজ্ঞেস করেন যে বাবা তুমি কি বিজ্ঞান সাবজেক্টটা ভালো পারো, তুমি কি সায়েন্সে যাবা, তুমি পারবা? যদি বলে হ্যাঁ, ওরে সায়েন্সে দেন, ডাইরেক্ট সায়েন্সে দিয়ে দেন, ঠিক আছে? আর যদি বলে যে না বাবা আমি আসলে বিজ্ঞানটা বুঝি না, গণিত খুব কম বুঝি, তাহলে আমি যেটা সাজেস্ট করবো আর্টসে দেন, অথবা আপনার কমার্সে দিতে পারেন আপনারা, ঠিক আছে? সো আমাদের এবং আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা কিন্তু আমাদের ব্যাচ কিন্তু আমাদের অলরেডি আমরা কিন্তু শুরু করে দিয়েছি। আমাদের ক্লাস কিন্তু জানুয়ারির 16-17 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা স্টার্ট করব। এবং আমরা কিভাবে পড়াবো, এবং যেমন আপনারা একটু চিন্তা করেন যারা অভিভাবক আছেন এবং তোমরা যারা আছো, তোমার আসলে কিভাবে পড়া উচিত। আমরা যেহেতু এইটা সার্ভিসটা তোমাদেরকে এইবার দিতে পারি নাই, সো এই যে গণিত বলো, তুমি ইংরেজি বলো, তোমার কিভাবে পড়া উচিত, তুমি এতদিন পর্যন্ত যা শিখে আসছো, এখন তুমি রিফাত ভাইয়ের ক্লাস তুমি দেখলে তখন তুমি বুঝতে পারবা, এখন তুমি বুঝতে পারবা যে আমরা আসলে কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি। জাস্ট এটা চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, তোমাদেরকে যে শর্টকাট গুলা শিখাবো, যতগুলা টেকনিক শিখাবো, কারণ যারা সায়েন্সে যাবা তোমাদের কিন্তু শর্টকাট বেশি শিখতে হবে, তোমাদের কিন্তু অনেক কিছু শিখতে হবে। যারা আর্টসে যাবা সবকিছু মিলাইয়ে তোমাদের এই শর্টকাট বলো, নতুন নতুন টেকনিক বলো, এগুলা কিন্তু তোমাদের শিখতে হবে। এমন ভাবে তোমাদেরকে শিখাই দেবো, জাস্ট তোমরা একটু অপেক্ষা করো। আমাদের ক্লাস অলরেডি আছে, তোমাদের সিনিয়র যারা তারা কিন্তু আমাদের ক্লাসগুলো করতেছে। আমাদের ব্যাচে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তি আছে, প্রায় এই এসএসসি 26 ব্যাচে, হ্যাঁ, যারা এইবার এসএসসি পরীক্ষা দিবে, প্রায় 6 থেকে 7 হাজার শিক্ষার্থী কিন্তু আমাদের ব্যাচে ভর্তি আছে। তো তোমরা ইচ্ছা করলে আমাদের ব্যাচে কিন্তু ভর্তি হইতে পারো। তবে ভর্তি হওয়ার আগে আমি বলবো আমাদের ক্লাসগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে আসবা তোমরা সবাই, রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, এরপরে এভাবে আসবে, এটার উপর ক্লিক করলে এভাবে আসবে। এরপরে দেখো একটু আমি তোমাকে একটু সিম্পলি বুঝাই। আমি 1 মাস আগে এক ক্লাসে গণিত কমপ্লিট, আমি এই ক্লাসটা দিয়েছি, 17 ঘন্টার একটা ক্লাস। হয়তো বা অবাক হয়ে যাবে, ভাইয়া এত বড় টেস্ট পরীক্ষার জন্য, যারা তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিবে, পুরো বাংলাদেশ থেকে 5,86,000 শিক্ষার্থী দেখছে, পুরো বাংলাদেশ থেকে। তুমি চিন্তা করতে পারো যে আমাদের ক্লাসগুলো কি পরিমাণ স্টুডেন্টরা দেখছে। আমাদের দেখো চ্যানেলে তোমরা একটু দেখো যে শিক্ষার্থীর সংখ্যা কত, যে প্রায় 11 লক্ষ তো হয়ে গেছে, প্রায় 12 লক্ষর কিন্তু কাছাকাছি, ঠিক আছে? তো এই এত মানে হচ্ছে লক্ষ লক্ষ কিন্তু শিক্ষার্থী আমাদের ক্লাসগুলা কিন্তু করতেছে। যদি এই লক্ষ লক্ষ শিক্ষার্থী আমাদের কাছ থেকে যদি কোনো উপকারই না পাইতো, আমাদের পড়াটা যদি নাই বুঝতে পারতো, তাহলে সেক্ষেত্রে তো আমাদের এত হাজার হাজার শিক্ষার্থী তো ক্লাসগুলো দেখতে পারতো না, মানে দেখতো না। দেখো কত শিক্ষার্থী দেখতেছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা, ভিডিওতে ভাইয়া যাবা, যাওয়ার পরে তোমরা একটু নিচের দিকে যাবা, তোমাদের জন্য ক্লাস আছে, তুমি আমার একটা ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবা। এছাড়াও বলতেছি 1 তারিখ থেকে তোমরা ডেইলি আমাদের কিন্তু ক্লাস পাবা। 1 তারিখ থেকে তোমরা গণিতের, আমি বলে দিই, 1 তারিখে এটা প্রত্যেকে ক্লাসটা দেখবা, যখন নতুন বই তোমরা হাতে পাবা, গণিতের কিন্তু প্রথমেই দেখবা বাস্তব সংখ্যা আছে, প্রথম অধ্যায়। একটা ক্লাস তুমি আমার দেখবা ঠান্ডা মাথায়, দেখবা কতটা সুন্দর করে তোমাকে বুঝাই দিচ্ছে। তাহলে ওই ক্লাসটা দেখলে বাস্তব সংখ্যা পুরাটাই একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। চ্যালেঞ্জ দিয়া বললাম তোমাকে, তুমি আমার 1 তারিখ 2 তারিখে তুমি আমার ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের নতুন বইটা যখন দিবে, আমার সিনের একটা ক্লাস দেখো, আমি ক্লাস আনতেছি তোমাদের জন্য, এটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা, ভিডিওতে আসবা, দেখবা একটা ক্লাসে তোমার কিন্তু ফুল কভার হয়ে যাচ্ছে। তোমাদের জন্য আমরা প্লে লিস্ট করতেছি, দেখো এখানে একটা প্লে লিস্ট আছে। প্লে লিস্ট মানে এখানে তোমাদের জন্য দেখো এইচএসসি বায়োলজি, আবার এসএসসি, এই তোমাদের এই নামগুলো আছে, তোমরা দেখতে পারতেছো, এখানে ক্লাসগুলো পাবা। আর যদি আমাদের ব্যাচে যদি ভর্তি হইতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনের মধ্যেই কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দিবা। তো rifatacademy.com লিখে যখন তুমি সার্চ দিবা, এই যে rifatacademy.com লিখে আমি সার্চ দিলাম, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা কিন্তু ফার্স্টে আসবে, এই যে আসলো। এবার এরপরে তুমি দেখো, তোমরা কিন্তু এসএসসি 28 ব্যাচ, তাহলে দেখো এসএসসি 27 এন্ড 28 প্রি বুক, খেয়াল করছো? এটার উপর একটা ক্লিক করবা। এই হইছে কিন্তু তোমাদের জন্য আমাদের এই যে ব্যাচ। যারা আমাদের কাছে অল সাবজেক্ট পড়তে চাও, তোমাদের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে ভাইয়া, এই যে দেখো একটা ডিসকাউন্ট কিন্তু চলতেছে। এবং আমি যেটা মনে করি বা আমি যেটা বলবো, পুরো বাংলাদেশে যতগুলা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, তারা যে প্রাইসটা রাখছে তার চেয়ে আমাদের এই ব্যাচের বা আমাদের এই কোর্সের প্রাইস অনেক অনেক কম। তুমি বলবা ভাইয়া বাংলায় তো কিছুই বুঝতেছি না, তুমি যে সাবজেক্টগুলো ওগুলার ইংরেজিতে এগুলা কিন্তু দেওয়া। তুমি চিন্তা করতে পারো, তুমি আমাদের কাছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়তে পারো। আমাদের ব্যাচের এটা নাম হচ্ছে কিন্তু 0 to Hero।
তো এইখানে একটা ডিসকাউন্ট চলতেছে। ফর এক্সাম্পল তুমি চাও যে না ভাইয়া আমি সায়েন্সের অল সাবজেক্টে ভর্তি হতে চাই, একেবারে সবগুলা 13 সাবজেক্ট আছে আপনাদের কাছে, আমরা 13 সাবজেক্ট পড়তে চাই। আচ্ছা আমি একটু দেখাতে চাই, তাহলে সেটা কোথায়? এখানে অল লেখা আছে, তোমরা দেখতে পারবা অল লেখা আছে। দাঁড়ো আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো টাইপ ওয়াইজ আর্টস অল, অল মানে কি এখানে সব, অর্থাৎ আর্টসের সব সাবজেক্ট, আর্টসের সব সাবজেক্ট এটা। এই টাইপ ওয়াইজ কমার্স ওয়াল মানে কমার্সের যতগুলো সাবজেক্ট আছে, শুধু মেইন সাবজেক্ট না, 13 সাবজেক্ট একেবারে, ওই গণিত তারপর বাংলা ইংরেজি এগুলো সহ। তারপর টাইপ ওয়াইজ সায়েন্সের অল সাবজেক্ট। দেখো এই কোর্সের দাম অর্থাৎ 8,999 টাকা। বর্তমানে আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে, 50% ডিসকাউন্ট চলতেছে। সেখানে তুমি 3,999 টাকা দিয়ে ভর্তি হলে তুমি আমাদের কাছে পুরো 2টা বছর তুমি পড়তে পারবা। আমরা কিভাবে পড়াবো তোমাদের দেখতে পারবা না, আমি ক্লাস নিয়ে আসতেছি, তারপর তো বুঝতে পারবা না। আর এখানে একটা কুপনের কোড আছে ভাইয়া, জাস্ট এই যে দেখো। আর এই কুপনটা যদি তোমরা ইউজ করো তাহলে 3,999 থেকে আরো 500 টাকা কমবে। যারা সায়েন্সে ভর্তি হবা, কমার্সে ভর্তি হবা, আর্টসে ভর্তি হবা, ভোকেশনালে যারা উঠবা বা তোমরা যারা নিবা ভোকেশনাল, যে এই যে টাইপ ওয়াইজ ভোকেশনাল অল সাবজেক্ট তোমরা পড়তে পারবা। দেখো 2,499। তুমি যদি এই কুপনটা বসাও তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু আরো 500 টাকা ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, আমি তোমাদেরকে সায়েন্স দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা। দেখো সায়েন্সে ধরো সাপোজ তুমি আমাদের কাছে সকল সাবজেক্ট পড়তে চাচ্ছ, তাহলে তুমি জাস্ট যেটা করবা এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করছো, এখন এইখানে কিন্তু একটা কুপন দেখতে পারতেছো। এই কুপনের মেয়াদ আছে 6 দিন, দেখো 9 ঘন্টা এটা দেওয়া আছে। কারণ এটা বসাইলে 3,999 থেকে আরো 500 টাকা কমবে। তাহলে তুমি এটার উপর একটা চাপ দিবা, এই চাপ দিছো প্রিবুকের, এই প্রিবুকের উপর চাপ দিলে দেখো জিনিসটা কিন্তু কপি হয়ে গেছে অটোমেটিকলি। এরপরে তোমার ফোন থেকে যেহেতু তুমি ব্রাউজ করবা, কোর্সটি কিনুন এটার উপর একটা ক্লিক করবা। আর এখানে কোর্স ভর্তি হওয়ার নিয়ম দেওয়া আছে, তোমরা এটা চাইলে দেখে নিতে, এটা দেখবো অবশ্যই। কোর্সটি কিনুন, এবার একটা জিমেল শো করবে তোমার ক্রোমের ভিতরে, যদি জিমেল অবশ্যই আছে, তো না থাকলে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমার আছে, আমি এটার উপর ক্লিক করলাম, আবার একটা ক্লিক করবা। তো ক্লিক করার পরে তারপর এভাবে আসবে। হ্যাঁ, তারপর তুমি এখন যেটা করবা ভিউ কার্ড আসছে এখানে, তো এটার উপর একটা ক্লিক করলাম, আমরা ভিউ কার্ডে ক্লিক করলাম। ভিউ কার্ডে ক্লিক করার পরে এইখানে একটা অপশন আসবে হ্যাভ ইউ কুপন, মানে তোমার কি মেইনলি তোমার কুপনটা আছে ওইটার উপর চাপ দিলে এরকম ঘরের মতো আসবে। তারপর এটার উপর চাইপা ধরবা, চাইপা ধরা পেস্টে চাপ দিবা, ওই যে যেটা কপি করছো প্রিবুক 2728। এখন তুমি দেখো বর্তমান একটু আমি তোমাদেরকে দেখাই, এখানে অনেকগুলো আসছে, আমি এটা রিমুভ করে দিই, দাঁড়াও আমি এটা রিমুভ করে দিচ্ছি। এভাবে যদি অনেকগুলো কোর্স আসে ধরো তুমি, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা যে তুমি মেইনলি ভর্তি হইতে চাও কোনটায় সেটা, আর যদি অতিরিক্ত আসে রিমুভ করে দিবা। তাহলে দেখো ধরো আমাদের আর্টসের 13 সাবজেক্ট, এটাও আমি রিমুভ করে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট। এটা ভিউ কার্ডে আমি গেছিলাম, এই জন্য আসলে মেইন সমস্যা হয়েছে। দাঁড়া আমি এসএসসি 2728-এ গেলাম, তারপরে আমি আবার সেম ভাবে এখানে আমি যাব। ওইটা তো আমার তোমার কপি করা তাই না, কোর্সটি কিনুন এটার উপর ক্লিক করছো। হ্যাঁ, এখন তুমি দেখো এটার প্রাইস কিন্তু 3,999। তাহলে তুমি যদি এই কুপনটা এখানে বসাও, এখানে হ্যাবিও, এখানে কুপন একটা কোশ্চেন করবে, এটা চাপ দিলে এরকম আসবে, এটার উপর চাইবে ধরো পেস্ট করো। এবার তুমি অ্যাপ্লাই করো। ছিল কত 3,999 না? যখন তুমি কুপনটা অ্যাপ্লাই করবা তখন কিন্তু তোমার দেখো 500 টাকা কমে 3,499 টাকায় তুমি আমাদের কাছে এখানে ভর্তি হতে পারবা অটোমেটিকলি। তুমি এটার উপর ক্লিক করে প্লেস অর্ডার করলে ডাইরেক্ট তুমি অটোমেটিকলি আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবা, সাথে সাথে তুমি ওয়েবসাইটে কিন্তু অ্যাড হতে পারবা। ঠিক আছে, সো আমি বলবো, আমি সাজেস্ট করব, তো আমাদের এই ব্যাচে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হবে 16-17 তারিখ থেকে ইনশাল্লাহ। এবং আমাদের ক্লাস তোমরা আগে দেখো, ঠান্ডা মাথায় দেখবা, তোমাদের জন্য কিন্তু আমরা ক্লাস নিয়ে আসতেছি। এই যে 1 তারিখ থেকে আমরা সকল সাবজেক্টের ধীরে ধীরে ক্লাসগুলো পাবা। নতুন বই পাওয়ার পরে তোমরা জাস্ট আমাদের ক্লাস দেই, আর কিচ্ছু লাগবে না, প্রপারলি তুমি দেখতে পারবা যে রিফাত ভাই কিভাবে বোঝায় আর শুভ স্যারে কিভাবে তোমাদেরকে বোঝায়। সো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। আর আমি আপনাদের প্রত্যেককে বলবো, গার্ডিয়ান যারা আছেন এবং তোমরা যারা আছো, সঠিক সিদ্ধান্ত নাও, কারণ একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোমার জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, তো এই ভুল সিদ্ধান্তটা নিও না, অনুরোধ থাকবে সঠিক একটা সিদ্ধান্ত নাও এবং গ্রুপ সিলেক্ট করে তোমাদের জার্নিটা শুরু করে দাও। সো এই জার্নিতে তোমরা আমাকে পাবা ইনশাল্লাহ। এবং তোমাদের জন্য ফেসবুকের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ এসএসসি 27 এবং 28 ব্যাচদের জন্য। তোমরা সেই ফেসবুক গ্রুপ ইচ্ছা করলে আমাদেরকে প্রশ্ন করতে পারো, যে কোনো বিষয়ে, পড়া রিলেটেড যে কোনো বিষয় যদি তোমার সমস্যা থাকে, আমি ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো, একটু কষ্ট করে মানে হচ্ছে ওখানে ক্লিক করে। ফেসবুক একটা গ্রুপ আছে ভাইয়া, ফেসবুক গ্রুপ, হ্যাঁ
ওখানে তোমরা কোশ্চেন আমাদের করতে পারো। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।